করোনার টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। জুলাই থেকে দেশব্যাপী আবারও টিকা দেবার কর্মসূচি শুরু হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদকে তিনি জানান, আসছে মাসেই চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা দেশে আসতে শুরু করবে। অধিবেশনে প্রস্তাবিত আগামী অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের মানুষকে বিনামূল্যে টিকা নিশ্চিতে যত টাকাই খরচ করতে হোক না কেন সরকার তা করবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আবারও গণটিকা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশ স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে সফল হবে। তিনি আরও জানান, করোনা মহামারীর শুরু থেকেই সরকারের যথাযথ পদক্ষেপ নেবার কারণেই বৈশ্বিক অর্থনীতি মন্দা হলেও বাংলাদেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা শেখ হাসিনা গোপালগঞ্জ 3কে 2021-22 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি এই বাজেট অধিবেশনে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক সংসদ সদস্যকেই হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, আত্মপরিচয় সুযোগ দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমি স্মরণ করি। 15ই আগস্ট আমার মা, ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাবা মা ভাই বোন সব হারিয়ে সহজন হওয়া বেদনা নিয়ে বাংলার মাটিতে ফিরে এসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে গেছি। বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি, যে তারা আমাকে সুযোগ দিয়েছেন এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এবং 2008 নির্বাচনে জয়ী হওয়ার পর একটানা 3বার আমরা এই সরকারে, আজকে আমরা আমাদের এই আওয়ামী লীগের বাজেট আমরা দিচ্ছি। এবং এই বাজেটে যেটা প্রাধান্য আমরা দিয়েছি সেটা হচ্ছে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এই শিরোনামেই বাজেট দেওয়া হয়েছে। সত্যি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা এমন একটা সময় বাজেট দিয়েছি যখন করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব একেবারে ক্ষতিগ্রস্ত। মাননীয় স্পিকার, আমরা একদিকে করোনার এই আক্রান্ত সারা বিশ্ব, আবার অপরদিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। একদিকে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, এবং সেই সময় আবার বাংলাদেশ, যে বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা সেই দেশকে আজকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করতে পেরেছি, সক্ষম হয়েছি। কাজে এই 3টি গৌরবময় অধ্যায় নিয়ে আবার অপরদিকে করোনায় জর্জরিত অবস্থায় আমাদের এই বাজেট। আমরা আমাদের বাজেটে সবসময় এটাই খেয়াল রেখেছি যে সারা বিশ্বে আজকে যে করোনার কারণে অর্থনৈতিক যে স্থবিরতা, সেই স্থবিরতার মধ্য থেকে যেন বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি গতিশীল থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সারা বিশ্বে প্রায় 18 কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 39 লক্ষের উপরে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশেও এই সংক্রমণের ফলে 8,83,000 মানুষ সংক্রামিত, প্রায় 14,000-এর কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে। হয়তো বিশ্ব পরিস্থিতিতে আমাদের মৃত্যুর হার কম, কিন্তু আমরা চাই না আমাদের দেশে একটা মানুষও মৃত্যুবরণ করুক। এই মৃত্যু বা স্বজন হারা বেদনা নিয়ে যারা বেঁচে আছেন তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, কারণ বাবা মা ভাই হারিয়ে আমি জানি হারাবার বেদনা কত কঠিন, সেটা আমার থেকে বোধহয় যারা স্বজন হয়েছে শুধু তারাই। অর্থনীতিকে
আমরা গতিশীল রাখতে সক্ষম হয়েছে, যদিও মহামারীর নেতিবাচক প্রভাব আমাদের অর্থনীতির উপর এসে পড়েছে। আমরা এই পরিস্থিতিতে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবিকার সুযোগ যাতে অব্যাহত থাকে তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা হাতে নিয়েছি এবং আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সময়োপযোগী নানাবিধ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই সময়ে যে বাজেট দিয়েছেন এবং বাজেট বক্তৃতায় তিনি এই বিষয়গুলি বিস্তারিত তুলে ধরেছেন। আমি আমাদের বিরোধী দলের উপনেতার কিছু কথা আমি শুনলাম এবং অন্যান্য অনেক বিরোধী দলের সদস্যরা কথা বলেছেন বা বাইরেও অনেকে আলোচনা সমালোচনা করেছেন। ঠিক তারা এই বিশ্ব পরিস্থিতি যেটা উপলব্ধি করতে পারে সমালোচনা তারা করবেন, কথা বলবেন, সেটাই আমরা চাই, এটা ভালো। তো আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি আমি ব্যাপারে কিছুটা বলতে চাই যে বাংলাদেশ করোনা ভাইরাস 2020 সালের প্রথম মার্চ মাসে শুরু হয় এবং এর আগে পৃথিবীর অন্যান্য দেশে যেমন চীনে শুরু হয়েছে, ইউরোপে, আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমরা এই করোনা ভাইরাসের কারণে আমাদের আমদানি রপ্তানি সহ অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব আসে এবং বিভিন্ন সেক্টরের প্রভাবটা দেখা দেয়। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি। 2020 সালের 25শে মার্চ আমরা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য 5,000 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করি এবং একই বছরে 5 এপ্রিল তারিখে আমরা আরও 67,750 কোটি টাকার 4টি প্যাকেজ ঘোষণা করি। এই প্যাকেজের কলবর কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং নতুন নতুন সেক্টরে বিভিন্ন জনগোষ্ঠীকে আমরা এর সহায়তায় নিয়ে আসি এবং প্যাকেজের আওতায় আমরা সম্প্রসারণ করি। এ পর্যন্ত 23টি প্যাকেজ চালু করেছি, যার মোট আর্থিক মূল্য 1,28,441 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে অনুমিত জিডিপি প্রায় 4.2%। এছাড়া প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে, এই তহবিল থেকে 115,63,00,000 টাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক সহায়তা আমরা প্রদান করেছি। কোভিড-19 কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে আমরা একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি, যার আমাদের 4টি কৌশল আমরা নির্ধারণ করেছি যে কিভাবে আমরা একবার তৃণমূল পর্যায়ে মানুষকে সুরক্ষা দিতে পারি সেদিক। এটা হচ্ছে আমরা সরকারি ব্যয় প্রবর্তন করা, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা, বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। এই 4টা কৌশল আমরা সামগ্রিক কর্মপন্থা নির্ধারণ করেছি, যার মধ্যে কিছু কাজ আমরা দ্রুততার সাথে, কিছু আমাদের স্বল্পমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী, অর্থাৎ আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই 3 ধরনের পদক্ষেপ আমরা হাতে নিয়েছি এবং সেভাবে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের অন্যতম লক্ষ্য যে পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে দেশের সকল ক্ষতিগ্রস্ত মানুষকে সুরক্ষা দেওয়া এবং অর্থনৈতিক উন্নয়ন অন্তর্ভুক্তি এই জন্য যে সে গরিব মানুষই হোক বা মধ্যবিত্ত হোক বা ব্যবসায়ক, সকলের মাঝে একটা সামঞ্জস্য রেখে সকলেই যেন সুবিধাটা পায় সেই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। আর এই আমাদের সকল পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের কাজটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছি। এর জন্য সব ধরনের নীতিগত সহায়তা, প্রয়োজনীয় সম্পদ সঞ্চালন করে যাচ্ছি। ফলে 15 প্যাকেজ সমূহে বাস্তবায়ন অত্যন্ত সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। আমরা যে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী তাদের সকলকেই সরকারি আওতায় আনতে সক্ষম হয়েছি। আমি এই পর্যায়ে প্যাকেজ সমূহে বাস্তবায়নের একটা সংক্ষিপ্ত হালচিত্র এই মহান জাতীয় সংসদে তুলে ধরছি। রপ্তানিমুখী শিল্প খাতে শ্রমিকদের বেতন ভাতা বাবদ 5,000 কোটি টাকা তহবিল আমরা সম্পূর্ণ ব্যবহার করেছি। এর আওতায় 38 লক্ষ শ্রমিক কর্মচারীকে বেতন ভাতা বাবদ সহায়তা প্রদান করা হয়েছে এবং তাদের চাকরি টিকিয়ে রাখা সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহকে ব্যবসায় টিকিয়ে রাখতে আমরা 40,000 কোটি টাকা স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা প্রদান করেছি। 32,536 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য দেয় 20,000 কোটি টাকার তহবিল হতে গত মে 2021 পর্যন্ত 96,735টি এসএমই প্রতিষ্ঠানের অনুকূলে
14,772 কোটি টাকার স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ বিতরণ করা হয়েছে, যার মধ্যে নারী উদ্যোক্তা রয়েছেন 5,253 জন। অনেকে বলে থাকেন এসি ফাউন্ডেশন টাকা পায়নি, তাদের জন্য এইটা ভালোভাবে জানা দরকার। রপ্তানিকারকদের জন্য গঠিত ঘূর্ণায়মান এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আকার আমরা 3.5 বিলিয়ন মার্কিন ডলার থেকে 5.5 বিলিয়ন মার্কিন ডলারতে উন্নীত করেছি। এই ফান্ড হতে গত মে 2021 পর্যন্ত 6,842টি প্রতিষ্ঠানের অনুকূলে 9.8 বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করা হয়েছে। করোনা রোগীদের সেবা প্রদানের কাজে সরাসরি নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সকলকে 2 মাসের বেতনের সমপরিমাণ বিশেষ সম্মানী দেওয়া হয়েছে। গত 16 জুন 2021 পর্যন্ত আমরা মোট 20,500 জন স্বাস্থ্যকর্মীকে মোট 104 কোটি টাকা সম্মানী প্রদান করেছি। রোগীদের সেবা প্রদানে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা 173 জনের পরিবারকে মোট 69 কোটি টাকা মুহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে আমরা বিনামূল্যে 2,11,000 মেট্রিক টন চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সারা দেশে 1,19,00,000 নাগরিক আমাদের এই খাদ্য সহায়তা পেয়েছেন। নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে আমরা মাত্র 10 টাকা কেজি দরে চাল বিক্রি করেছি। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ইতিমধ্যে গ্রাম এলাকায় চিহ্নিত 49 লক্ষ পরিবার এবং শহর এলাকায় কার্ডের মাধ্যমে বিতরণের জন্য চিহ্নিত 21 লক্ষ নিম্ন আয়ের পরিবার এই সুবিধা পেয়েছেন। ভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হ্রাসে কবল থেকে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সারা দেশে নির্বাচিত 35 লক্ষ উপকারভোগী পরিবারের প্রত্যেকে প্রথম দফায় 2,500 টাকা করে অনুদান প্রদান করেছি এবং সব টাকা কিন্তু সরাসরি তাদের হাতে পৌঁছে গেছে। দেশে অতি দরিদ্র 112টি উপজেলায় আমরা বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি ও বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগে উন্নীত করেছি। এতে করে বয়স্ক ভাতা কর্মসূচির অতিরিক্ত 5 লক্ষ এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে অতিরিক্ত 3,50,000 উপকারভোগী যুক্ত হয়েছেন। গৃহহীন মানুষের জন্য সারা দেশে 2,93,000 গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছি, যার মধ্যে এ পর্যন্ত 2 দফায় 1,18,380টা গৃহ নির্মাণ করে তাদের হস্তান্তর করা হয়েছে এবং আরও 1 লক্ষ গৃহ নির্মাণের কাজ চলমান আছে। আমরা আশা করি আগামী ডিসেম্বর মাসে এটা আমরা শেষ করতে পারবো। কৃষকের ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে 5,000 কোটি টাকার কৃষি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় গত মে 2021 পর্যন্ত মোট 3,995 কোটি টাকা ঋণ পেয়েছেন। নিম্ন আয়ের পেশাজীবী কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত 3,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় গত মে 2021 পর্যন্ত 1,833 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যাতে 3,29,000 ব্যক্তি ঋণ পেয়েছেন। করোনাকালে কৃষি শ্রমিক স্বল্পতার বিষয়টি মাথায় রেখে সার্বিকভাবে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে আমরা কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছি এবং এর জন্য 4,50,000 কৃষককে 70% পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কৃষি ভর্তুকির আওতায় দেশে প্রায় 1,65,00,000 কৃষককে আমরা ভর্তুকি মিলে সার বীজ আমরা বিতরণ করেছি। আর সেই সাথে আমরা বলবো যে আমাদের ধান কেটে দেওয়ার ব্যাপারেও আমরা তাদেরকে সহযোগিতা করছি। এমনকি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তারাও কিন্তু কৃষকের পাশে নেমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সকলে মিলেই কিন্তু ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। বাণিজ্যিক ব্যাংকে বিতরণকৃত ঋণের স্থগিতকৃত সুদের বিপরীতে গত মে 2020 পর্যন্ত মোট 1,390 কোটি টাকা সুদ ভর্তুকি প্রদান করা হয়েছে। কখনো অতীতে সুদে ভর্তুকি দেওয়া হয়নি, এবার প্রথম আওয়ামী লীগ সরকারই দিচ্ছে, যার আওতায় 72,80,000 ঋণ গ্রহীতা সুদ ভর্তুকি পেয়েছেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবেলায় ইতিপূর্বে নির্বাচিত 35 লক্ষ দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে আরও 2500 টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত 4,07,402 জন ডেইরি ও পোলট্রি খামারি এবং 78,074 আর্থিক সহায়তা প্রদান করেছি। সাম্প্রতিক সময়ে ঝোড়ো হাওয়া, তাপদাহ, শিলাবৃষ্টিতে ফসল জমি নষ্ট হয় অধিক ক্ষতিগ্রস্ত 6টি জেলার 97,505 জন কৃষককে জনপ্রতি 2,500 টাকা করে মোট 24,53 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন এমপিও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের 1,06,000 ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 61,000 শিক্ষক কর্মচারীকে মোট 75 কোটি টাকার নগদ সহায়তা প্রদান করেছি। 5টি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে গ্রামীণ এলাকায় স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য 3,200 কোটি টাকা প্রদান করা হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আমরা 8টি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে মোট 1,500 কোটি টাকার একটি ক্ষুদ্র ঋণ ও পল্লী উন্নয়ন কার্যক্রম চালু করেছি। যারা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ঋণ সংগ্রহ করতে পারেনি তাদের জন্য মূলত এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা আমরা আরও 150টি উপজেলায় শতভাগে উন্নীত করার উদ্যোগ নিয়েছি। 2021-22 অর্থ বছর হতে বাস্তবায়ন করতে যাচ্ছি এই ভাতা দেওয়া। এর ফলে বয়স্ক ভাতা কর্মসূচিতে অতিরিক্ত 8 লক্ষ, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে অতিরিক্ত 4,25,000 উপকারভোগী যুক্ত হতে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যক্তি, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দুস্থ পেশাজীবীদের 115,63 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 23টি প্যাকেজের জন্য ঘোষিত 1,28,441 কোটি টাকার বিপরীতে মে 2021 পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতির হার 71.5%। এ পর্যন্ত 6,05,00,000 ব্যক্তি এবং 1,06,000 প্রতিষ্ঠান সরকারি সব উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছেন। কয়েকটি প্যাকেজের বাস্তবায়ন কার্যক্রম চলমান থাকায় উপভোগীর সংখ্যা সামনের মাসগুলোতে আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমাদের এসব সময়োচিত ও সাহসী পদক্ষেপের ফলে এই দুর্যোগের মধ্যে মানুষের জীবন ও জীবিকা যেমন রক্ষা করা গেছে, তেমনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব হয়েছে। এর ফলশ্রুতিতে দেশের অর্থনীতি স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি চলতি অর্থবছর জুলাই-মে সময়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 13.64% এবং রাজস্ব আহরণ প্রবৃদ্ধি হয়েছে 15.70% এবং জুলাই-এপ্রিল সময়ে আমদানি প্রবৃদ্ধি হয়েছে 13.02% এবং মে 2021-এর সার্বিক মূল্যস্ফীতি ছিল 5.26%। এসবের পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে এটা পরিষ্কারভাবে একটা জিনিস জানতে পারেন যে মহামারী দ্বিতীয় ঢেউয়ের প্রভাব সত্ত্বেও সরকারের নেওয়া বিভিন্ন প্রণোদনা প্যাকেজের ফলে আমরা যে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করে যাচ্ছি তার ফলে আমাদের অর্থনীতি পূর্ণাঙ্গ পুনরুদ্ধারের পথে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আমাদের সরকার এই সংকটকালেও বরাবর মতো মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে এবং একই সাথে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে মানুষের জীবন জীবিকা সুরক্ষা দেওয়া এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সামনের সময়গুলোতে যে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন হলে আমরা তা দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করব এবং মানুষের পাশে আমরা দাঁড়াবো। মাননীয় স্পিকার, দীর্ঘ সময় ধরে বিদ্যমান কোভিড-19 প্রভাবে দেশের অর্থনীতি বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে তা হতে পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে এবং বিশেষভাবে স্বাস্থ্য খাতের উদ্ভূত প্রয়োজন মেটানো এবং ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি বিবেচনা নিয়ে মাননীয় অর্থমন্ত্রী 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এটা আওয়ামী লীগ সরকারের 22তম এবং বর্তমান মেয়াদের 3য় বাজেট। এই বাজেটে বৈশ্বিক মহামারীর দ্বিতীয় ঢেউ সঠিকভাবে মোকাবেলা,
জীবন ও জীবিকা সুরক্ষা এবং মহামারীর অর্থনৈতিক প্রভাব দৃঢ়তার সাথে কাটিয়ে ওঠার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। সে লক্ষ্যে বাজেট বরাদ্দ প্রদানের ক্ষেত্রে কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য খাত, অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ সমূহের বাস্তবায়ন ও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি খাত, শিক্ষা, মানব দক্ষতা উন্নয়ন সহ সার্বিক মানব সম্পদ উন্নয়ন ও কর্মসৃজনকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করা সহ গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহ নির্মাণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্য বিতরণের উপর অগ্রাধিকার প্রদান করা হয়েছে। আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাস্তবায়ন শুরু করেছি। এই বাজেট হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়নের দ্বিতীয় বছর। পরিকল্পনার মূল প্রতিপাদ্য হচ্ছে দারিদ্র্য ও আয় বৈষম্য কমিয়ে এনে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং এটাকে অন্তর্ভুক্তিমূলক করা। জাতির পিতা সবসময় এটাই চেয়েছেন যে আয় বৈষম্য দূর হবে, গ্রামের মানুষের শহরের মানুষের মধ্যে বৈষম্যটা দূর হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা সার্বিক পরিকল্পনা নিচ্ছি। আমাদের পরিকল্পনাটির সফল বাস্তবায়নের মূল ভিত্তি হলো বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করা। আমরা সমগ্র বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ হোক, সেটাই আমরা চাই। কাজে সেটাকে ত্বরান্বিত করা এবং সেই লক্ষ্যে সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করবে। পাশাপাশি সরকারি বিনিয়োগ, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বাড়ানোর উপর বিশেষভাবে জোর দেওয়া হবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফল বাস্তবায়নের মাধ্যমে যেমন রূপকল্প 2041-এর ভিত রচিত হবে, তেমনি টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যসমূহ এবং বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 এর লক্ষ্যসমূহ অর্জন করাও সহজ হবে। আর সেই কারণেই এই বাজেটের মাধ্যমে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অর্থাৎ 2021 থেকে 2041 সে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। এসডিজি এবং বদ্বীপ পরিকল্পনা লক্ষ্যসমূহ অর্জনের প্রয়াস চালানো হবে। আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। প্রাকৃতিক অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। এই লক্ষ্যে আমরা এই বাজেটে অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবেলায় 5,000 কোটি টাকার পৃথক তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। কোভিড-19 মহামারী দীর্ঘায়িত হওয়ায় বিগত বাজেটে না এ বাজেটেও স্বাস্থ্য খাতকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা গত বছর এই মহামারীর প্রথম ঢেউ সফলভাবে মোকাবেলা করেছি, আর সে সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে দ্বিতীয় ঢেউ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ফলে এই মহামারী মোকাবেলা করে জনস্বাস্থ্য ও জনজীবন সুরক্ষা করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এ খাতে অতিরিক্ত বরাদ্দ, প্রণোদনা প্রদান ও ক্ষতিপূরণ ইত্যাদি ব্যবস্থা আমরা অব্যাহত রেখেছি। বিগত বছরে কোভিড-19 মোকাবেলায় চালুকৃত বিশেষায়িত আইসোলেশন ইউনিট, কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি ল্যাবরেটরির কার্যক্রম ও কোভিড চিকিৎসার জন্য নতুন ডেডিকেটেড হাসপাতাল অন্তর্ভুক্তকরণ সহ দেশব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য পরিকল্পনা খাতে 32,731 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বিগত অর্থ বছরের তুলনায় 11.92% বেশি। এছাড়া করোনা মহামারী দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এখনো বিদ্যমান থাকায় মহামারী মোকাবিলার যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য আমরা এই বাজেটে 10,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার ব্যবস্থা নিয়েছি। দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, বিশেষ করে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সেবা নিশ্চিত করতে 10,000 ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রদান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে অর্জনসমূহকে টেকসই করার ও ভবিষ্যতে মহামারীর অভিঘাত থেকে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল, কারণ আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা তেমন ছিল না, আমরা তার উপর এবার গুরুত্ব দিয়েছি।
আর আমরা সেই সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা উন্নয়ন তহবিল ও গঠন করেছি। এই তহবিলে আগামী বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়ন ও চিকিৎসা যন্ত্রপাতি সংগ্রহে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব। বাজেটে আমরা 14,200 কোটি টাকা বরাদ্দ রেখেছি। আর সরকারের বিভিন্ন উৎস হতে ইতিমধ্যে 1,14,06,000 ডোজ ভ্যাকসিন আমরা সংগ্রহ করেছি। যদিও যখনই ভ্যাকসিন নিয়ে যখন গবেষণা চলছে তখন তো আমরা পৃথিবীর সমস্ত জায়গায় যোগাযোগ করেছিলাম, এমনকি তখন WHO হয়তো অনুমোদন দেয়নি, কিন্তু তার আগে আমরা টাকা পাঠিয়ে সেটা বুক করেছি। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে ভারতে হঠাৎ করোনা এত ব্যাপকভাবে বৃদ্ধি পেল যে তারা এই ভ্যাকসিন এক্সপোর্ট করা বন্ধ করে দেওয়াতে কিছুটা আমরা সাময়িকভাবে সমস্যায় পড়ে গেছি। কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যেমন ফাইজারের যে ভ্যাকসিন এসছে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি তার যেটুকু আছে আমাদের বিদেশি কর্মী যারা যাবে তাদেরকে এটার মানে 2টি ডোজই তাদের দিয়ে দেওয়া, যে ওখানে যে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়, তারা যে কর্মস্থলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া, আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। দেশের মোট 80% মানুষকে পর্যায়ক্রমে আমরা COVID-19 ভ্যাকসিন প্রদানের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। এমনকি আমরা একটা বয়স পর্যন্ত, কারণ কোন ভ্যাকসিন কোন বয়স পর্যন্ত দেওয়া যাবে তার একটা সীমাবদ্ধতা আছে, এটা WHO নির্দেশ। তো সেটা বিবেচনায় রেখে এমনকি স্কুল থেকে শুরু করে এবং তার উচ্চশিক্ষা যায় সকলেই যাতে ভ্যাকসিন পায় এবং দ্রুত যেন আমরা স্কুল খুলতে পারি বা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি সেই ব্যবস্থাটাও আমরা নেব। আমরা এই পর্যন্ত দেশে 1 কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। 43 লক্ষ নাগরিক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আগামী বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হচ্ছে কৃষি। বিগত 12 বছরে কৃষি ও খাদ্য নিরাপত্তায় আমাদের সরকার যে সকল নীতি কৌশল বাস্তবায়ন করছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের দেশে চাষোপযোগী জমি কম, কিন্তু আমাদের জনসংখ্যা খুব বেশি। কিন্তু গবেষণা করে করে আমরা এই খাদ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে সক্ষম হয়েছি এবং এখানে আমাদের জমির দাম কমলেও আমরা উন্নত মানের সার, বীজ ব্যবহার, শস্য বহুমুখীকরণ, কৃষি পদ্ধতি যান্ত্রিকীকরণ, নতুন নতুন জাত উদ্ভাবন ইত্যাদির মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছি। এর ফলে চলমান করোনা ভাইরাস সংক্রমণের সময় অর্থনীতির অন্যান্য সেক্টরে কিছু সাময়িক স্থবিরতা দেখা দিলেও কৃষি খাতে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে, কারণ আমরা এটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং উপযুক্ত প্রযুক্ত ফসল উন্নত জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও বিপণন ব্যবস্থা আধুনিকায়ন করে একটি স্বয়ংসম্পূর্ণ টেকসই আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা জাতীয় কৃষি নীতি 2020 প্রণয়ন করেছি, যার মূল লক্ষ্য হচ্ছে সকল শ্রেণীর কৃষক উদ্যোক্তাদের চাহিদা ভিত্তিক প্রযুক্তি ও তথ্য সেবা প্রদানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন জড়িত ঘাত সহনশীল, পরিবেশ বান্ধব, নিরাপদ, টেকসই, পুষ্টি সমৃদ্ধ, লাভজনক ফসল উৎপাদন নিশ্চিত করা। ফসল উৎপাদনের সাথে সাথে পুষ্টি তার উপর আমরা গুরুত্ব দিয়েছি এবং ইতিমধ্যে মাছ, মাংস, ডিম উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং দুধ উৎপাদনেও অচিরেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। সে ব্যাপারে যা যা প্রয়োজন আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যশস্য সংরক্ষণের ধারণ ক্ষমতা 27 লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য স্থির করেছিলাম। ইতিমধ্যে দেশের সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের ধারণ ক্ষমতা প্রায় 21,80,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। আরও 6 লক্ষ মেট্রিক টন
খাদ্য সংরক্ষণ যাতে করা যায়, অর্থাৎ একটা প্রাকৃতিক দুর্যোগে খাদ্য যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের আগের যেটা আমাদের মজুদ থাকবে সেখান থেকে আমরা তা পূরণ করতে পারবো। সেইভাবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা আমরা নিচ্ছি। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রেখে চালের সংগ্রহ মূল্য কেজি প্রতি 4 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই বাজেটে গরিবের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি কেউ কেউ বলে থাকেন, বা কম দেওয়া হয়েছে, কথাটা কিন্তু ঠিক না। আমি এই মহান সংসদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, দরিদ্র জনগণের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে আওয়ামী লীগ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দ বৃদ্ধি করে চলেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ভাতা কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি, কর্মসৃজন কার্যক্রম, উপবৃত্তি কার্যক্রম, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম। যা কিছু করছি সবই তো দরিদ্র জনগোষ্ঠীর জন্য, তারা যেন দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, তারা যেন জীবিকার পথ খুঁজে পায়। করোনা ভাইরাসের কারণে বিগত অর্থ বছরতে আমরা এই খাতে বরাদ্দ আরও বাড়িয়েছি। 2008-09 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বলয় খাতে বরাদ্দ ছিল 13,845 কোটি টাকা, যা বিগত অর্থ বছরে প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়ে 95,574 কোটি টাকায় উন্নীত হয়েছে। আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,07,614 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা বাজেট বরাদ্দের 17.8% এবং জিডিপির 3.1%। দারিদ্র্য বিমোচনে আমাদের সরকারের বিগত 12 বছরের সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আমরা 3টি কৌশলের উপর বিশেষ জোর দিচ্ছি। প্রথমত, আমরা কর্মসৃজনকে প্রাধান্য দিচ্ছি। করোনা মোকাবেলায় আমরা যেসব প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছি তার একটি উল্লেখযোগ্য অংশ হলো শিল্প, বাণিজ্য, কৃষি, সেবা ইত্যাদি খাতকে পূর্ণাঙ্গ পুনরুদ্ধারে সহায়তা করা, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, সুযোগ হয় আরও কাজ করার, বেকারত্ব দূর হয়। বেসরকারি খাতকে নানা ধরনের কর অব্যাহতি ও কর্পোরেট করের হার কমানো এবং দেশীয় শিল্পকে বিশেষ কর সুবিধা প্রদানের জন্য আমরা প্রস্তাব করেছি, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে, আমাদের যুব সমাজ কাজ পাবে, সেই ব্যবস্থা নেওয়া। দ্বিতীয়ত, আমরা সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি বাড়িয়েছি, যার ফলে করোনাকালে আয়ের সুযোগ সংকুচিত হয়ে সাধারণ মানুষের দরিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকি হ্রাস পাবে। তৃতীয়ত, আগামী অর্থ বছরতে আমরা করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছি, যার ফলে অর্থনীতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে। এই সকল কার্যক্রম বাস্তবায়ন করলে আমরা মনে করি দারিদ্র্য বিমোচন সহ অন্যান্য আমাদের যে লক্ষ্য উন্নয়নের, সে লক্ষ্যটা আমরা অর্জন করতে সক্ষম হব। রেভিনিউ, ক্যাপিটাল, জেন্ডার এবং পভার্টি অর্থাৎ RCGP এই মডেলের মাধ্যমে বাজেট বরাদ্দের প্রতিটি আইটেম বিশ্লেষণ করে কি পরিমাণ অর্থ দারিদ্র্য বিমোচন এবং কি পরিমাণ নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে তা বের করা হয়। সে অনুযায়ী আগামী 2021-22 অর্থ বছর প্রত্যক্ষভাবে মোট বাজেটের 56.6% অর্থাৎ 3,42,106 কোটি টাকা দারিদ্র্য বিমোচনে এবং 32.7% অর্থাৎ 1,97,524 কোটি টাকা নারী উন্নয়ন কার্যক্রমে সরাসরি ব্যয় করা হবে। প্রস্তাবিত এ বরাদ্দ চলতি অর্থবছরে সংশোধিত বরাদ্দ হতে যথাক্রমে 15.3% এবং 13.2% বেশি। আমাদের অর্থনীতির মূল লক্ষ্যটা হচ্ছে উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমরা অবশ্যই প্রবৃদ্ধি চাই, একই সাথে সমাজের দরিদ্র অবহেলিত অংশের জীবনমানের উন্নয়নও ঘটাতে চাই, অর্থাৎ প্রবৃদ্ধির সুফলটা যেন তৃণমূলে মানুষ পায় আমরা সেটাই করতে চাই। আর সেইভাবেই আমরা সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়েছি। চলতি অর্থ বছর সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 112টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী দরিদ্র প্রবীণ ব্যক্তিদের শতভাগ বয়স্ক ভাতা আওতায় আনা হচ্ছে
একই সাথে বিধবা স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা কার্যক্রম এবং 112টি উপজেলা শতভাগ উন্নীত করা হয়েছে। আগামী অর্থবছর এই দুটি কার্যক্রম আরও 150টি অর্থাৎ সর্বমোট 272টি উপজেলায় এই কার্যক্রম চলবে, যেখানে 12,25,000 নতুন উপকারভোগী অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ 57 লাখ বয়স্ক, 24,75,000 নারী এবং 22 লক্ষ প্রতিবন্ধী এই ভাতা পাবে। কাজ আমরা এতগুলি লোককে একসাথে ভাতার প্রাপ্তির উপযুক্ত করে দিচ্ছি। আর আমাদের মুক্তিযোদ্ধারা যারা মাত্র 12,000 টাকা করে মাসিক পেত, তাদেরকে 20,000 টাকা করে আমরা তাদের ভাতা বৃদ্ধি করেছি, যাতে অতিরিক্ত 1,920 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিই। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ সার্বিক মানব সম্পদ উন্নয়নকে বরাবরের মতো এই বাজেটেও গুরুত্বপূর্ণ খাতসমূহের একটি হিসেব আমরা বিবেচনা করেছি। করোনা মহামারীর প্রাদুর্ভাব শুরু থেকে শিক্ষার্থীদের পাঠ্যক্রম ধারাবাহিকতা রক্ষার পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমার ঘরে আমার স্কুল এবং প্রাথমিক পর্যায়ে ঘরে বসে শিখি পাঠ সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ সংসদ টেলিভিশনের মাধ্যমে এটা করা হচ্ছে। বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং অনলাইনের মাধ্যমে চালু রাখা হয়। এতে প্রায় 4 কোটি শিক্ষার্থীকে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রাখা, পাঠ চর্চা ও পাঠে মনোযোগী রাখা সম্ভব হয়েছে। কোভিড-19 মহামারীকালীন ও চলতি বছরের জানুয়ারি মাসের 1 তারিখ হতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তকও কিন্তু আমরা বিতরণ করেছি। আমরা সেই সাথে সাথে যে আমরা উপবৃত্তি দিই, যা মায়ের নামে সরাসরি টাকা পাঠানো, তারপর বৃত্তি ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী মায়ের মাধ্যমে কিন্তু টাকা চলে গেছে। আমরা মায়ের কাছে দিচ্ছি টাকা, তাছাড়া অভিভাবকদের কাছে যারা যেভাবে নিচ্ছেন, তাছাড়া কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকা প্রদান ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিতে সক্ষম হব। আমরা কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা খুলে দেওয়া হবে, কারণ আমরা জানি যে স্কুল না থাকাতে ছেলে মেয়েদের খুবই কষ্ট হচ্ছে। সেদিকে বিবেচনা রেখে আমরা এই ব্যবস্থা নিচ্ছি। কোভিড-19 মহামারীর সময় কর্মী উৎপাদনশীলতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ কলকারখানা চালু রাখা এবং একাধিক প্রণোদনা প্যাকেজের মাধ্যমে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা প্রদানের ফলে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান টিকে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যাপক বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যেমন বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন ও সম্মানজনক পেশা নিশ্চিতকরণ, বিশ্ব শ্রম বাজারের চাহিদা সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনশক্তি তৈরি, নতুন শ্রম বাজার অনুসন্ধান। ফলে ইত্যাদি আমরা এই পদক্ষেপ নেওয়ার ফলে আমরা মনে করি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা কর্মী প্রেরণ করতে পারছি। এই করোনাকালীন সময়েও কিন্তু ইতিমধ্যে যথেষ্ট লোক বিদেশে গেছে কাজ করতে। প্রবাস আয় বৃদ্ধির জন্য আমরা 2 বছর আগে 2% হারে নগদ প্রণোদনা চালু করেছিলাম, যার শুভ ফল আমরা পাচ্ছি। আমাদের প্রবাস আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের নির্বাচনী ইস্তেহার 2018 প্রতিশ্রুতি অনুযায়ী আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের মানুষ শহরের সব ধরনের সুযোগ সুবিধা পাবে। গ্রামের মানুষকে বারবার ছুটে আসতে হবে না। ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে প্রায় 99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। রাস্তাঘাটের উন্নতি আমরা করে দিয়েছি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা করেছি। যেমন রাস্তাঘাটে শুধু রাস্তা না, আমরা নৌপথ, জলপথ, বিমান, রেলপথ প্রত্যেকটাই আমরা ব্যাপকভাবে উন্নয়ন করে দিয়েছি, যাতে খুব দ্রুত যোগাযোগ হয় এবং রাজধানীর সঙ্গে বা মূল শহরগুলির সাথে সংযোগ স্থাপন হয়। এবং এটা করার ফলে কিন্তু গ্রামে মানুষ কিন্তু গ্রামে বসেই আর্থিক কাজের সুযোগ পাচ্ছে। তারা শহরে যে সমস্ত সুযোগ সেগুলি যাতে পায় তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। মাননীয় স্পিকার, বিগত 12 বছরে দেশ ক্রমশ কৃষি নির্ভর অর্থনীতি হতে উৎপাদন নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। ফলে অর্থনীতিতে ঘটে চলেছে কাঠামোগত রূপান্তর। আগামীতে আমরা
অর্থনীতির এই রূপান্তর দ্রুততার সাথে করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করব। এই কার্যক্রমসমূহ হচ্ছে: 1. কৃষিকাজ যান্ত্রিকীকরণ। 2. অ্যাগ্রো প্রসেসিং শিল্প স্থাপন। আমরা অ্যাগ্রো প্রসেসিং বা ফুড প্রসেসিং শিল্পকে গুরুত্ব দিচ্ছি। 3. কর্মীর দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধি। 4. শিল্প বিপ্লব সম্পর্কিত প্রশিক্ষণ ও শিক্ষা। 4. চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত প্রশিক্ষণ ও শিক্ষা। 5. অনলাইন ভিত্তিক আউটসোর্সিং কাজ। 6. স্বকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা সৃজন। 7. বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও প্রায়োগিক গবেষণা। আমরা এই বিষয়গুলির উপরে খুবই গুরুত্ব দিচ্ছি। আর বাংলাদেশে একটা বিনিয়োগ বান্ধব যাতে হয়, তাই অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নানা ধরনের সহায়তা আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা চাই আমাদের দেশে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হোক। বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য ব্যবসা বাণিজ্যের খরচ যৌক্তিকভাবে কমিয়ে আনা, ব্যবসা সহজীকরণ সূচকে উৎকৃষ্ট অবস্থা অর্জন করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা এক ব্যক্তি কোম্পানি গঠনের সুযোগ সৃষ্টি করে কোম্পানি আইন সংশোধন করেছি। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একই প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য চালুকৃত ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টালের মাধ্যমে 35টি সংস্থার 154টি বিনিয়োগ সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এর ফলে নতুন বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অধিকতর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানের স্বচ্ছতা আনয়নের জন্য উপকারভোগীদের ব্যাংক অথবা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগার হতে G2P পদ্ধতিতে অর্থ প্রেরণের ব্যবস্থা করেছি এবং সকল বৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত ভাতাসমূহ G2P প্রক্রিয়া দ্রুত ও সঠিক উপকারভোগীর নিকট পৌঁছে যাবে। আগামী অর্থবছরের মধ্যে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি শতভাগ G2P পদ্ধতির আওতায় নিয়ে আসতে পারবো বলে আশা করি। আমরা প্রথমবারের মতো দেশে শরিয়া সম্মত বিনিয়োগ বন্ড বা সুকুক ইস্যু করেছি, যাতে স্থানীয় বিনিয়োগকারীদের দিক থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আমাদের এই উদ্যোগ দেশে শরিয়া ভিত্তিক আর্থিক ব্যবস্থার সুযোগ বৃদ্ধি করবে এবং বন্ড মার্কেটের গভীরতা ব্যাপ্তি ও সম্প্রসারণ হবে। মাননীয় স্পিকার, প্রত্যক্ষ পরোক্ষ কর ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আহরণ, সামাজিক অর্থনৈতিক অসমতা দূরীকরণ, শিল্প বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসৃজন ও বাণিজ্য সহজীকরণে সরকার সচেষ্ট রয়েছে। কোভিড-19 মহামারী প্রেক্ষাপটে এই বাজেটে মানুষের জীবন জীবিকার সমন্বয়ের মাধ্যমে রাজস্ব নীতি প্রণয়নের চেষ্টা করা হয়েছে এবং সে লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সাধারণ জনগণের বর্তমান অবস্থা বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় প্রধান খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্য সামগ্রী আমদানিতে প্রযোজ্য শুল্ক করা পরিবর্তিত রাখা, কৃষি খাতের জন্য বিশেষ প্রণোদনার অংশ হিসেবে কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক ইত্যাদি আমদানিতে শূন্য শুল্ক হার অব্যাহত রাখা, মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের টেকসই উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বিদ্যমান সুবিধা সম্প্রসারণ সহ মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পকে বিশেষ প্রতিরক্ষণ প্রদান করা। দেশের স্বাস্থ্য খাতকে সুসংহত করার লক্ষ্যে রাজধানীর বাইরে প্রত্যন্ত অঞ্চলে বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল স্থাপনে বিশেষ কর অবকাশ প্রদান, করোনা টেস্টিং কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, RT-PCR কিটের কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করার সুযোগ প্রদান ও উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার এবং ঔষধ শিল্পের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী উৎপাদনে ভ্যাট অব্যাহতি প্রদান। আমরা আমাদের যারা একেবারে সমাজের অনগ্রসর জাতিগোষ্ঠী, তাদের জন্য বিশেষ সুবিধা আমরা দিচ্ছি। প্রায় 95,000 হিজড়া বেদে অনগ্রসর জনগোষ্ঠী বিভিন্ন সুবিধা পাচ্ছে, ভাতা পাচ্ছে। আর বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আমরা একটা, যাতে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তার যে একটা বিশেষ ব্যবস্থা বাজেটে নেওয়া হয়েছে, সেটা হলো তৃতীয় লিঙ্গের মানুষদের দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া
এবং অটিজম সেবা কার্যক্রমের উপর ভ্যাট অব্যাহতি প্রদান। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য 2.5% হারে কর্পোরেট কর হ্রাস করা এবং বিশ্ববাজারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে মেড ইন বাংলাদেশ এর ধারণা বিকাশে বিশেষ কর অবকাশ সুবিধা প্রদান। দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে অটোমোবাইল, মোটরসাইকেল, লিফট, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত ডিভাইস উৎপাদনে কাস্টমস শুল্ক ভ্যাট অব্যাহতি সম্প্রসারণ ও 10 বছরের জন্য কর অবকাশ সুবিধা অব্যাহত রাখা এবং শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর হ্রাস, জরিমানা ও সুদের হার হ্রাসের পদক্ষেপ গ্রহণ করা। আয়কর শুল্ক ভ্যাট অনুবিভাগের কাজের স্বচ্ছতা বৃদ্ধি, কার্যপদ্ধতি সহজ ও ব্যবসা বান্ধব করার জন্য অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করা। আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী 2019-20 ও 2020-21 অর্থবছরে করোনা ভাইরাস জনিত কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক 17 বিলিয়ন মার্কিন ডলার। এই সময় অর্থনৈতিক অভিজ্ঞতা উত্তরণের লক্ষ্যে আমরা 15.2 বিলিয়ন ডলার সমপরিমাণ 23টি প্রণোদনা প্যাকেজ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করছি। এই প্যাকেজগুলো বাস্তবায়নে করোনা ভ্যাকসিন ক্রয় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহের ক্ষেত্রে আমাদের সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের আমরা পাশে পেয়েছি। মহামারী নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে নেওয়া প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আমরা 19-20 ও 20-21 অর্থ বছরে 2.9 বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ পেয়েছি। আগামী 2021-22 অর্থ বছরে আরও প্রায় 2 বিলিয়ন ডলারের বাজেট সহায়তা আমরা পেতে যাচ্ছি। এর পাশাপাশি টিকা ক্রয়ের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ভ্যাকসিন সাপোর্ট বাবদ আরও 2 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছি। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের গৃহীত প্রণোদনা প্যাকেজ সমূহের উপর অগাধ আস্থা রেখে উন্নয়ন সহযোগীগণ আমাদের যে বিপুল বৈদেশিক সহায়তা প্রদান করেছেন, আমি সেজন্য সকল উন্নয়ন সহযোগী সংস্থা ও বন্ধুপ্রতিম দেশের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে অনেক বৃদ্ধি পেয়েছে, যে কারণে এটা পেতে আমাদের সহজ হয়েছে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশ থেকে ভবিষ্যতে কীভাবে এগিয়ে নিয়ে যাব তার জন্য রূপকল্প 2021 সফলভাবে বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে আগামী 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত SDG অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জন এবং আমাদের গৃহীত যে কর্মসূচি 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ করা, কাজে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার লক্ষ্য, এই লক্ষ্য সামনে রেখেই আমাদের সকল কার্যক্রম। আর আমরা যখন এই কাজগুলি করে যাচ্ছি তখন এই প্রাণঘাতী কোভিড-19 আক্রমণ, আজকে সারা বিশ্বব্যাপী এই মহামারী, আমি এটুকু বলবো যে এই মহামারী কাটিয়ে উঠে উন্নয়নের অভিযাত্রায় ইনশাল্লাহ আমরা পুনরায় সামিল হতে পারব। আমাদের সাম্প্রতিক প্রবাস আয়, আমদানি রপ্তানি, রাজস্ব আহরণ ঊর্ধ্বগতি, সহনশীল মাত্রায় মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার উচ্চ রিজার্ভ, সহনীয় চলতি হিসাব ভারসাম্য ইত্যাদি সূচক নির্দেশ করে মহামারীর প্রভাব মোকাবেলায় আমাদের গৃহীত প্রণোদনা প্যাকেজ সমূহ দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রাখতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সফল কাম হচ্ছে। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। আমাদের মাথাপিছু আয় এই করোনার মাঝেও বৃদ্ধি পেয়েছে, 2227 মার্কিন ডলারে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, যা আমরা অনেক দেশকে ছাড়িয়ে গেছি। এর ধারাটাও আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমি আগেই বলেছি যে আমাদের 35 বিলিয়নে আমরা নিয়ে এসেছি এবং প্রবাস আয় 24 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। কাজে আমাদের সামষ্টিক অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যে জন্য আমাদের বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা যখন আমাদের কাছ থেকে তারা কিছু ঋণ চেয়েছিল, আমরা শ্রীলঙ্কাকে 250 মিলিয়ন মার্কিন ডলার কারেন্সি সোয়াপ অনুমোদন করে
আমরা আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যে সব সময় আন্তরিক সেটাই প্রমাণ করেছি। তাছাড়া সুদান ও সোমালিয়া ঋণ মওকুফ তহবিলও আমরা অংশ নিয়েছি, তাদের যে ঋণটা সেটা আমরা মওকুফ করে দিয়েছি। তার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সক্ষম সেটাই প্রমাণ করেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের জনগণের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমাদের সামাজিক সূচক সমূহে আমাদের ক্রমশ শক্তিশালী অবস্থান বিশ্ব মহলে প্রশংসিত হচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021 এর তথ্য অনুযায়ী এসডিজি বাস্তবায়ন অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৈশ্বিক শান্তি সূচক 2020 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। এই রক্ত বৃথা যেতে পারে না। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে গেছেন, সেই সাথে আমি আমার মাকে হারিয়েছি, আমার ভাই কামাল জামাল রাসেল তাদেরকে হারিয়েছি, আত্মীয় পরিজন হারিয়েছি। এখানে আমরা পার্লামেন্টে অনেক সদস্য আছি যারা 15 আগস্ট বা 3রা নভেম্বর আমাদের স্বজন হারিয়েছি। এই আঘাতগুলো এসেছিল বাংলাদেশ যেন কোনো মতে এগোতে না পারি, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যেন সাফল্য অর্জন করতে না পারি, সেই ষড়যন্ত্র নিয়েই আল্লাহর রহমতে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে বাংলাদেশ স্বাধীনতার যে আদর্শ দেশ এগিয়ে যাবে। আমাদের দেশের মানুষের জীবন জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা আগামী 2021-22 অর্থবর্ষের জন্য যে বাজেট মহান সংসদে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, আমি মনে করি এই বাজেট আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব এবং বাংলাদেশ আরও এক ধাপ সামনে এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের সংসদ সদস্য মাননীয় স্পিকার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে এবং আমার বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে যে বাজেটের ব্যাপারে তারা খুব গঠনমূলক বক্তব্য দিয়েছেন, যা আমাদেরকেও আমরা কি কি করেছি সেটা বলতে উদ্বুদ্ধ করেছেন। সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।